আপনারা শুনছেন ভৌতিক স্টুডিও, আর আজকে শুনবেন সজীব মাহমুদ নীলের কলমে রাতের ভয়। গল্প পাঠে দিব্যেন্দু, অন্যান্য চরিত্রে শুভদীপ, গোড়া এবং শুভজিৎ কর। গল্পের সূত্রধার আমি শিউলি। শুনতে থাকুন ভৌতিক স্টুডিও, যেখানে ভয়েরা এসে কথা বলে। টর্চের আলোয় বাড়িটাকে দেখে মোটেও ভালো লাগলো না অদম্য পালের। বিপদে পড়লে এর থেকে ভালো আশ্রয় কি মিলতে নেই? উনারই ভুল। না, ভুল একটা নয়, তিনটে। প্রথম ভুল করেছিলেন ভাগ্নের শশীর কথা না শুনে। শশী বারবার বলে দিয়েছিল বিকালের বাসে না উঠতে, কিন্তু অদম্য পাল সে কথা কানে তোলেননি। উনার উচিত ছিল ভাগ্নের কথাটা শোনা। উনারই বা দোষ কোথায়? কেই বা জানতো যে সন্ধ্যার পরপরই এখানকার দৃশ্য একেবারেই বদলে যাবে। অজপাড়া গ্রামে সন্ধ্যা নামতে না নামতে লোকজন নিজ নিজ ঘরে সিঁধিয়ে যায়। এটা তো ঠিকই, তাই বলে একটা ভ্যানও কি জুটতে নেই? বাসটা যখন উলিপুর বাস স্টপে এসে দাঁড়ালো, তখনও সন্ধ্যা নামতে কিছুটা দেরি। দিব্যি দুইটা ভ্যান দেখেছিলেন বাস স্টপের সামনে। লোক দুটোর সাথে কথাও তো হয়েছিল উনার। শুধু কথা নয়, তারাও যে চণ্ডীপুর যাবে সেটাও নিশ্চিত হয়েছিলেন তিনি। আর নিশ্চিত হয়েই ভেবেছিলেন, যাক, ভ্যান যেহেতু পাওয়া গেল এবং দুইটা ভ্যানই চণ্ডীগড় যাবে, তখন পাশের দোকানে একটু বসে এক কাপ চা খাওয়া যাক। সেটা ভেবেই পাশের একটা ঝুপড়ি মতন দোকানে ঢুকে পড়েছিলেন তিনি। বেশি সময়ের জন্য নয়, মিনিট 10। এতটা সময় লাগতো না, কিন্তু সময় লাগলো হতচ্ছাড়া চায়ের দোকানদারের জন্য। ব্যাটা এরই মধ্যে দোকানপাট গুটিয়ে ফেলেছে। অদম্য পাল তার এহেন কর্মের কারণ জানতে চাইলে লোকটি পোকাই খাওয়া বিশ্রী দাঁতের পাটি বের করে খিক করে হেসে বলেছিল, আগে আগে এটাই তো শেষ বাস। এখানে আর বাস থামবে না, যাত্রীও নামবে না। শুধু শুধু বসে থাকা কেন? কথাটা শুনে অদম্য পালের রাগ হয়েছিল ঠিকই, কিন্তু দোকানদারের পরের কথায় তা কমে গিয়েছিল। তবে জল গরম আছে, যদি বলেন তো চা দিই। কথাটা শুনে অদম্য পাল যেন হাতে আকাশের চাঁদ পেয়েছিলেন। আসলে যাদের নেশাটা চায়ে, তাদের খুশি করতে অন্য কিছু লাগে না। আর সেই মানুষটা যদি হয় অদম্য পাল, তাহলে তো কথাই নেই। অদম্য পালের এই চায়ের ব্যতিকটা এসে জুটেছিল চাকুরির সুবাদে। দীর্ঘদিন পুলিশের বড়বাবু থাকার সুবাদে ভদ্রলোককে অনেক জায়গায় যেতে হতো। বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিচিত জনের অভাব ছিল না সেসব স্থানে। আর আড্ডায় চা আর সিগারেট থাকবে না তা তো হয় না, কিন্তু অদম্য পাল ধূমপানের বদলে এই লোভনীয় পানীয়টাকেই বেছে নিয়েছিলেন। ভেবেছিলেন পরে ছেড়ে দেবেন, কিন্তু ছাড়তে তো পারেননি, বরং বেড়েছে। এক বসাতে 3 কাপ চা না হলে ওনার চলে না। কিন্তু এখন হাতে সময় নেই, আপাতত 1 কাপেই চালিয়ে নিতে হবে। ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দিতেই দমে যাওয়া রাগটা চট করে বেড়ে গেল। এটা চা, এর থেকে টিউবওয়েলে পানি দিলে ভালো হতো নাকি? ভেবেছিলেন দোকানদারকে কয়েকটা কথা শুনিয়ে দেবেন, কিন্তু না। কিন্তু দোকানি যখন কাপ নিতে এসে আবারও তার ওই পোকা খাওয়া দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলেছিল, আমার চা এখানকার সেরা চা বাবু, 1 টাকা, একদম 1 টাকায়। বলেই লোকটি হাত পেতেছিল। অদম্য পাল গজগজ করতে করতে 1 টাকা লোকটির হাতে দিয়ে বাইরে এসেই হাঁ করে গিয়েছিলেন। 2টা ভ্যানের একটাও আর সেখানে নেই, জায়গাটা পুরো ফাঁকা। তিনি খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে
আবারও দোকানের ভেতরে গিয়ে এখান থেকে চণ্ডীগড়ের ভ্যান পাওয়া যাবে কিনা কথাটা বলতেই লোকটি তার সেই বিশ্রী হাসি হেসে বলেছিল, সে কি, আপনি বুঝি চণ্ডীগড় যাবেন? তা ভ্যান তো পাবেন না। সে কি, একটু আগেই তো দুজন লোক বসেছিল। আগে সে বেটারা পালিয়েছে, ওই সন্ধে নামলো যে। অদম্য পাল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, পালিয়েছে মানে? লোকটি আবার খ্যাক খ্যাক করে হেসে বলেছিল, পালিয়েছে মানে বোঝেন না নাকি? আরে পাতি বাংলায় বললে চম্পড় দিয়েছে, ভেগেছে ভেগেছে। আপনিও যান, ওই রাস্তার মোড়ে একটা হোটেল অবশ্য আছে, সন্ধে নামলে ওইখানকার যাত্রীরা রাত কাটায়। 3 টাকা নেবে, খেতে দেবে না। ভাগ্য ভালো হলে বিছানা পাবেন, নয়তো মেঝেতে ঘুমোতে হবে। লোকটি কি পাগল নাকি, কি সব বলছে? অদম্য পাল জিজ্ঞাসা করেছিলেন। এখান থেকে চণ্ডীগড় কত মাইল? আগে বেশি না, ওই মাইল 3 কেন, হেঁটে যাবেন নাকি? এই কথাটা আগে মাথায় এসেছিল না? সত্যিই তো, তিনি এটা আগে ভাবেননি তো, ভাবার কথাও না। তিনি তো জানতেনই না যে এখান থেকে চণ্ডীগড়ের দূরত্ব মাত্র 3 মাইল। বললেন, হ্যাঁ। এই কথাটায় লোকটির মুখের হাসি কেমন যেন ফিকে হয়ে এসেছিল। বলেছিলেন, হেঁটে যাবেন? না 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 না, তেমনটা করবেন না। আগে রাস্তাটা ভালো নয়। কেন, চোর ডাকাত আছে নাকি? না না, চোর ডাকাত নয়, চোর ডাকাত নয়। তাহলে আচ্ছা, সে যাই হোক, পথটা একটু বাতলে দাও তো দেখি বাবু। যদিও প্রথমে লোকটি রাজি হয়নি, কিন্তু পরে অদম্য পালের জোড়াজুড়িতে প্রথমটা বলে দিয়েছিল লোকটা, কিন্তু বারবার নিষেধ করেছিল আজ রাতটা সেখানেই থেকে যেতে। কিন্তু অদম্য পাল তা শোনেননি। এটা ছিল তার দ্বিতীয় ভুল। আর তৃতীয় ভুলটা ছিল আরো এক ধাপ এগিয়ে। লোকটির কথা মতোই হাঁটা শুরু করেছিলেন অদম্য পাল। একটা 3 মাথার মোড় পড়তে যত গন্ডগোলটা বাঁধল। লোকটি যে ডান দিকের রাস্তাটা দিয়ে হাঁটতে বলেছিল নাকি বাম দিকের রাস্তাটা দিয়ে, তা হাজার চেষ্টা করেও মনে করতে পারলেন না অদম্য পাল। কিন্তু এখানে এসে তো আর ফিরে যাওয়া চলে না। তিনি ডান দিকের রাস্তাটাই ধরেছিলেন, আর ভুলটা করেছিলেন তখনই। তিনি কতক্ষণ হেঁটেছেন তার কোনো হিসাব নেই, কিন্তু মাত্র 3 মাইল পথ যেতে যে এত সময় লাগার কথা নয় তা তিনি জানেন। সবচাইতে বড় কথা হলো, তিনি এতটা পথ এসেছেন, লোকালয় তো দূর, একটা বাড়িও চোখে পড়েনি। তবে কি লোকালয় আরো অনেকটা দূর নাকি নেই? দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান অদম্য পাল। আর দ্বিধার সাথে দুশ্চিন্তা যোগ হলো তখন, যখন আকাশের বুকে ফুটে থাকা তারাগুলো নিভে গেল কালো মেঘের চাদরে। বৃষ্টি যে এই এলো বলে তা আর বলে দিতে হয় না, কিন্তু এই অবস্থায় যদি বৃষ্টি আসে তাহলে ভারী বিপদে পড়তে হবে। যে একে তো ঠান্ডার অসুখ, তার মধ্যে এই রাত। দেখতে দেখতে বাতাসের গতি বাড়তে শুরু করলো। তবে কি বৃষ্টির সাথে ঝড়ও উঠবে নাকি? এই না হলো কথা। বিপদ যদি একটু এটে সেটেই না আসে তাহলে তাকে বিপদ বলে কেন? অদম্য পাল হাঁটার গতি বাড়ালেন ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। বৃষ্টির বড় বড় ফোঁটা আকাশের বুক চিরে জমিনে নামতে শুরু করলো। আর তখনও টর্চের আলোয় ধরা পড়ল এই ভাঙা চুরো বাড়িটা দেখে খুশি হওয়ার বদলে মনটা দমে গেল ভদ্রলোকের। করুণা হতে লাগলো রাস্তার পাশে কোনো বনে আগাছার গায়ে ভর করে দাঁড়িয়ে থাকা
বাড়িটার দিকে তাকিয়ে। এই বাড়ি কি তাকে রক্ষা করতে পারবে? দেখে তো মনে হয় না। কিন্তু এই দিকে ঝড় আর বৃষ্টি দুই নিজের দাপট দেখাতে ব্যস্ত। অদম্যপাল ইচ্ছার বিরুদ্ধেই ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, আর করতেই বেশ অবাকই হলেন। ভেতরে জল পড়ছে না, অথচ মাথার উপরের ছাদের অবস্থা ভিক্ষুকের ফতুয়ার থেকেও করুণ। যাক, বৃষ্টির জল থেকে তো রক্ষা মিলল, এই বা কম কিসে। কিন্তু এই আশাটাও উবে গেল তখন যখন একটা দমকা হাওয়ায় এক পাশের দেওয়াল নড়ে উঠল। অদম্যপাল ভয়ে চোখ বন্ধ করে দিলেন, আর তখনই একটা অপ্রত্যাশিত কণ্ঠস্বরে চমকে পিছন ফিরে তাকালেন। কে মশাই, ভয় পেলেন নাকি? একটা ঠান্ডা হিম শীতল কণ্ঠে অদম্যপালের সারা শরীর অবশ হয়ে আসলো। কণ্ঠটা ভেসে আসছে ওনার ঠিক পিছন থেকে। এমন দুর্যোগের রাতে, এমন নির্জন স্থানে মানুষের কণ্ঠ শোনার পর দুর্বল স্নায়ুর লোক নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে যে পারে না। কিন্তু অদম্যপাল সেই দলের লোক যে নন। একটা সময় তার ভয়েতে চোর ডাকাত আর গেরস্থ এক ঘাটে জল খেয়েছে। বাঘ হরিণের কথা বললাম না, কারণ ওটা বললে মিথ্যা বলা হবে। আবারও অন্ধকার থেকে ভেসে আসলো কণ্ঠস্বর। ভয় পাবেন না, ওটা অমনি নড়ে ঠিকই, কিন্তু পড়ে যায় না। একটু সরে আসুন। অদম্যপালের পা কাঁপছে, তবুও যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে ক্ষীণ ধরা ধরা কণ্ঠে বললেন, কে? প্রশ্ন শুনে আবারও অন্ধকার থেকে ভেসে আসলো, আমি যখন বেঁচে ছিলাম তখন লোকে মণিময় বলে ডাকত। এখন আর কোনো নাম নেই। কথাটা শুনে অদম্যপালের পাটা টলে গেল। পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল, আর সেই সাথে তিনি অনুভব করলেন তার পুরো শরীর ঘেমে উঠেছে এই ঠান্ডা পরিবেশেও। আমতা আমতা করে বললেন, বেঁচে থাকতে মানে? এইবার অন্ধকার থেকে একটা ঠান্ডা মৃদু হাসির শব্দ ভেসে আসলো। ভয় পেলেন নাকি? ভয় পাবেন না, মজা করছিলাম। আসুন, এইখানটায় আসুন, বসুন বসুন। ভ্যান পেলেন না বুঝি? মজা করলেন? লোকটি কি পাগল নাকি? এই সময় এমন মজা কেউ করে? এখানে অন্য কেউ হলে তো নির্ঘাত ঘুর্মি খেয়ে যেতেন। হার্ট ফেল হওয়াটাও আশ্চর্য নয়। অদম্যপাল এবার হাতের টর্চটা জ্বালাতে গিয়েও পারলেন না। কয়েকবার খুটখুট করে সুইচ চাপার শব্দ হলো ঠিকই, কিন্তু আলো জ্বলল না। ব্যাটারি শেষ। কিন্তু তাই বা হয় কি করে? একটু আগেও তো দিব্যি ভালো আলো দিচ্ছিল, যদিও একটু ভিজে গিয়েছে। টর্চ জ্বালালেন নাকি? অদম্যপাল আবারও চমকে উঠলেন। লোকটির কণ্ঠটাই এমন যে স্বাভাবিকভাবে কথা বললেও বুকের রক্তটা হিম হয়ে যায়। হ্যাঁ। এইবার একটা মৃদু হাসির আওয়াজ ভেসে আসলো। সেই সাথে বললেন, জ্বলল না? না। এমনটা হয়, মাঝে মাঝে জ্বলে, আবার কখনো কখনো জ্বলে না। এইসবের কি বিশ্বাস আছে বলুন? আসুন না, একটু বসি। বৃষ্টি ছাড়লে না হয় যাবেন। তার আগে বলুন, কোথায় যাচ্ছেন? চণ্ডীগড়। এরপর কিছুক্ষণ কোনো কথা শোনা গেল না। অদম্য এই জমাট বাঁধা অন্ধকারেও বুঝতে পারলেন লোকটি কিছু ভাবছেন। হঠাৎই বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সে তো এই দিকে নয়। হ্যাঁ, পথ ভুল হয়েছে। ও, তাই বলুন। এমনটা হয় মাঝে মাঝে।
চেনা পথও ভুল হয়ে যায়। তা বেশ, তো বৃষ্টি কমলো বলে একটু পর আবার সঠিক পথে হাঁটবেন। এইবার অদম্য পালের দৃঢ় বিশ্বাস জন্মালো যে লোকটি পাগল। হ্যাঁ, পাগলই। এই কারণেই লোকটির কথাটা কেমন কেমন। তাছাড়াও যদি পাগল না হবে তাহলে কি এমন কথা বলে? তিনি নিজে দেখছেন ঝড় বৃষ্টি আগের তুলনায় বাড়ছে, আর লোকটি কিনা বলছে একটু পরই থেমে যাবে। অদম্য পাল কিছু বললেন না, চুপ করে থাকলেন। ভাবলেন, এই বিপদে যদি এমন আশ্রয় মিলতে পারে তাহলে সঙ্গীটি যে এমনই হবে তার অসম্ভব কি। যাক, তবুও ভালো যে রাতটা একা কাটাতে হবে না। ঝড় বৃষ্টির যে অবস্থা, তাতে সকালের আগে বৃষ্টি কমবে বলে তো মনে হয় না। কিন্তু কিন্তু না, মিনিট পাঁচেকের পর হঠাৎ বৃষ্টিটা থেমে গেল। ঝড়ো প্রকৃতির আশ্চর্যে খানিকটা থতমত খেয়ে গেলেন অদম্য পাল। কি মিলল তো? বলেছিলাম না বৃষ্টি থেমে যাবে। এইবার বেরিয়ে পড়ুন, অনেকটা পথ যেতে হবে আপনাকে। অদম্য পাল এইবার শেষ চেষ্টা করার জন্যই টর্চের সুইচে চাপ দিলেন, আর দিতেই সামনের দিকটা আলোকিত হয়ে গেল। আর তিনি এতটাই চমকে গিয়েছিলেন যে হাতের টর্চটা ছিটকে পড়ল ঘরের ভেতরে, যেখানে ছাদের ফুটো দিয়ে জল পড়ে গর্ত হয়ে গিয়েছে। সেই গর্তে জল জমেছিল। অদম্য পাল তড়ি ঘড়ি করে টর্চটা যেখানে পড়েছে সেখানে হাত দিলেন ঠিকই, কিন্তু অন্ধকারে বেশ কিছুক্ষণ হাত দিয়েও খুঁজে আর পেলেন না। তিনি ডাকলেন, এই মশাই, এই টর্চটা কোথায় পড়লে একটু খুঁজে দেবেন? বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না। অদম্য পাল আবারও প্রশ্ন করলেন, এই যে মশাই, আছেন? এইবারও কোনো উত্তর এলো না। কিন্তু যা ঘটল তাতে অদম্য পালের মনের ভেতরে যেটুকু সাহস সঞ্চয় ছিল সেটাও উবে গেল। হঠাৎই দিক বিদিক আলোকিত করে বিকট শব্দে আশেপাশেই কোথাও বাজ পড়ল, আর তাতেই পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য আলোয় ঝলসে গেল। আর সেই আলোতেই তিনি দেখলেন ঘরের ভেতরে তিনি একা। দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই। অথচ এতক্ষণের বৃষ্টিতে সবখানেকেই জল জমে গিয়েছিল। যদি কেউ এখান থেকে বেরিয়ে চলেও যেতে চায় তাহলে পায়ের শব্দ চেপে রাখা প্রায় অসম্ভব। অদম্য পালের শরীরে বাজ পড়ল না ঠিকই, কিন্তু মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পা টলে গিয়েছে সেই অনেক আগে। আবার যেন হাঁটার শক্তিটাও হারিয়ে ফেলেছিলেন। ওনার মনে হলো তার দুটা পা এখন আর রক্ত মাংস আর হাড়ের তৈরি নয়, বরং পাথরের। অদম্য পালের মনে হলো বুকের ভেতরে এতক্ষণ ধরে লাফাতে থাকা হৃৎপিণ্ডটা এবার লাফিয়ে বেরিয়ে আসবে। সেটা বেরিয়ে আসলো না ঠিকই, কিন্তু অদম্য পালের দেহে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তখনও সবগুলো পায়ের কাছটাই এনে এক লাফে বেরিয়ে পড়লেন। কিন্তু এ কি, চারদিকে এত অন্ধকার কেন? পথ তো দূরের কথা, নিজের শরীরটাও যে দেখতে পাচ্ছেন না। কিন্তু তিনি একটা কথা ঠিক বুঝেছিলেন, আর সেটা হলো পালাতে হবে। যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে তাকে। অদম্য পাল দিকবিদিক কোনো চিন্তা না করেই রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলেন। কোন দিকে যাচ্ছেন জানেন না, কিন্তু এটা জানেন যে তিনি যেখানেই যাক না কেন, যে পথেই যাক না কেন, এই ঘরটা থেকে দূরে যেতে হবে তাকে। কিন্তু এ কি, পিছনে ও কে ডাকে? একই মশাই, চলে গেলেন নাকি? পিছন থেকে খ্যাক খ্যাক হাসির সাথে ভেসে আসা কণ্ঠে অদম্য পালের বোধ হারিয়ে যেতে লাগলো, কিন্তু তবুও গতি কমালেন না।
আর বিপত্তিটা ঘটল তখনই। হঠাৎই কিছু একটার সাথে ধাক্কা লেগে বেশ খানিকটা ছিটকে পড়লেন। ব্যথায় কুকিয়ে উঠলেন তিনি। তিনি ঠিক কতক্ষণ কাদা পানির মধ্যে পড়েছিলেন তা বুঝতে পারলেন না, কিন্তু হঠাৎই একজন মানুষের কণ্ঠে মনে যেন কিছুটা সাহস ফিরল। এই কণ্ঠটা তিনি একটু আগেই শুনেছিলেন যখন ধাক্কা লেগেছিল। কে আপনি? এভাবে দৌড়চ্ছেন কেন? অদম্য পাল কিছুক্ষণ কথা বলতে পারলেন না, গলা শুকিয়ে কাঠ। লোকটি আবার জিজ্ঞাসা করল, কি মশাই, কথা বলছেন না কেন? আগে আপনি কে? আমি কে মানে? আরে আপনি তো দৌড়তে দৌড়তে এসে আমার সাথে ধাক্কা খেলেন। বলি, ভূতে তাড়া করেছিল নাকি? হ্যাঁ? ভূতের কথাটা শুনে অদম্য পালের বুকটা আরও একবার ধড়াস করে উঠল। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, ভূতি বটে, ওইখানে। কথাটা শেষ হলো না, গলা বুজে আসলো। এইবার অন্ধকার থেকে একটা মৃদু হাসির শব্দ শোনা গেল, আর তারপরেই যা ভেবেছিলাম তাই। এলাকায় নতুন নাকি? অদম্য পাল অতি কষ্টে বললেন, হ্যাঁ। এই জন্যই বেটারা আপনার পিছু নিয়েছে। তা কোথায় যাবেন? এতক্ষণে অদম্য পাল কিছুটা সামনে উঠেছেন, বললেন, চণ্ডীগড়। কিন্তু আপনি তো ভুল রাস্তায় এসেছেন। এই রাতে একা যাবেন কিভাবে? সন্দেহটা এবার সত্যি হলো। তিনি ঠিকই ধরেছিলেন রাস্তা ভুল হয়েছে। ঠিক তাই, না হলে এত সময় তো লাগার কথা নয়। ভুল হয়েছে বুঝি? আগে হ্যাঁ, বলি পৌঁছে দিতে হবে নাকি? কথাটা শুনে অদম্য পাল হাঁ করে তাকিয়ে রইলেন। যদিও অন্ধকারে তা বোঝা গেল না। বললেন, আপনি কে সেটা তো বললেন না। আমি আর কে, পাশেই আমার বাড়ি। ঝড় বৃষ্টি একেবারে যাচ্ছে তাই। গাছের ডাল ভেঙেছে, তাই বাইরে এসেছিল। উঠুন উঠুন। লোকটি যে কখন নিঃশব্দে ওনার কাছে এসে দাঁড়িয়েছে তিনি বুঝতেই পারেননি। এইবার যখন একটা হাত ওনার হাত ধরল তখন খানিকটা চমকে উঠলেন, কিন্তু কিছু বললেন না। লোকটি এবার তাকে ধরে উঠালেন, তারপর বললেন, হ্যাঁ, অন্ধকার খুব। পথ চিনতে পারবেন? কেন? নিজের এলাকা নিজে চিনতে পারবো না? তবে অসুবিধা হবে একটু, সে দেখা যাবে ক্ষণ। বলেই লোকটি হাঁটতে শুরু করলেন। অদম্য পালও পিছন পিছন হাঁটতে লাগলেন। কিছুক্ষণ হাঁটতেই হঠাৎই ওনার মনে হলো তিনি যেন শক্ত জলেতে হাঁটছেন। না, পায়ের নিচে জল আছে ঠিকই, কিন্তু তার উপর হাঁটু অবধি জল। অদম্য পালের বুকটা কেঁপে উঠল। তিনি কোথায় হেঁটে যাচ্ছেন? তাছাড়া রাস্তায় এত জল হওয়ার তো কথা নয়। অদম্য পাল থমকে দাঁড়িয়ে পড়লেন, আর দাঁড়াতেই শুনতে পেলেন অন্ধকারের বুক ফুঁড়ে একটা হিম শীতল কণ্ঠস্বর ভেসে আসছে। কি হলো, দাঁড়ালেন যে? আসুন আসুন আমার সাথে, যাবেন না? পরক্ষণেই আরো একটা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরটা ভেসে আসলো অনেক দূর থেকে। কে সাথে? ওটাকে নতুন নাকি? বেশ জমিয়ে খাওয়া হবে। কথাটা শুনে অদম্য পাল এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে যে পথে এসেছিলেন সেই দিকে যেতে গিয়েও পারলেন না। মনে হলো শুধু হাত নয়, জল আর কাদার নিচ থেকে আরো দুটো শক্ত লোমশ হাত চেপে ধরে আছে ওনার দুই পা। প্রাণপণে চিৎকার করতে গিয়ে বুঝলেন শহর বেরোচ্ছে না। ধীরে ধীরে পা দুটো গেঁথে যাচ্ছে
জলের নিচে। পালানোর আর কোনো পথ নেই।